এখানে মাইক নিয়ে মদ পান করে রীতিমতো শেখ মুজিব এবং তার পরিবারের বন্দনা গাওয়া হতো রীতিমতো দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি গভীর রাত পর্যন্ত। তারা যে ভদ্র মানুষ, তাদের বাসায় ছাত্র ছেলে মেয়ে আছে, তারা লেখাপড়া করছে, এটা বলতে আসলে তাদেরকে বলা হতো শালা তুই রাজাকার, তুই রাজাকার, এভাবে তাদেরকে খালি করা হয়েছে। এই ঘটনাগুলি তখন এই প্রেস ক্লাবকে কেন্দ্র করে অতিষ্ঠ হয়ে গেছিল এই অঞ্চলের মানুষজন। তখন তারা সেই 5 আগস্টের স্বৈরাচারের পতনের পাশাপাশি এই প্রেস ক্লাব থেকে সবাইকে উৎখাত করলো এবং তালা দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে জাহিদ ভাই মাধ্যমে, সভাপতির মাধ্যমে আলোচনা সাপেক্ষে নতুন কমিটিকে এটা ব্যবহার করার জন্য সবাই, মানে এই এলাকাবাসী আমি মনে করি সহযোগিতা করেছে। আমাদের সহযোগিতা ছিল, আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা ছিল, আমরা দেখেছি রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গেরও সহযোগিতা ছিল। আমরা সেখান থেকে আমি প্রায় এখানে আসি, বড় ভাইদেরকে ভালো লাগে, ভালোবাসি, আমার মনের সঙ্গে তাদের মনের একটা মিল আছে, আমাদের দুঃখের কথা তারা সহজেই বুঝে। এই শহরে আমাদের পূর্বপুরুষরা নেতৃত্ব দিয়েছিল। আমার বাড়ি, আমার জন্ম এই শহরে, আমি এখানে বেড়ে উঠেছি, আপনাদের অনেককে আমি চিনি, আপনারা আমাকে চেনেন, ফলে আপনাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক বা আত্মীয়র মতো একটা অবস্থান আমাদের আছে। সেইখান থেকেই আমার এখানে আসা, এবং আমি আজকে আপনাদের সঙ্গে কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গে সুসম্পর্কটা থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা যেভাবে আমরা রাজনীতি করি, আমরা রাজপথে অনেকদিন আন্দোলন সংগ্রাম করেছি, ছাত্র সংগঠন থেকে আমাদের এই রাজনীতি করা আপনারা অনেকেই জানেন। আপনাদের সহযোগিতাও কিন্তু আমাদের প্রয়োজন। আমি অবশ্যই আপনাদের অনুরোধ করবো সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য। আমরা একে অপরের প্রতি হিংসামূলক আচরণ করবো না, অহংকার করবো না, কারণ আমরা দেখেছি অহংকার যারা করেছে তাদের পতন 5 তারিখে হয়েছে। তো আমরা অবশ্যই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে যারা আমরা বিশ্বাস করি, আমরা আগামী দিনে অবশ্যই দেশ পরিচালনা করবো এবং রাজশাহীকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। রাজশাহীকে সুন্দর, সুষ্ঠু এবং পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা সকলেই আমাদের অবদান, জায়গা জায়গা থেকে আমাদের অবদান রাখবো ইনশাআল্লাহ। আমি ছোট ভাই বা বন্ধু, আপনারা যেভাবে বলেন, আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আদর দেন, আমি সেভাবে আপনাদের সামনে উপস্থিত হই এবং আগামীতেও হব। আপনারা যে প্রশিক্ষণের কথাটি বললেন, আমার এই কথাটি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটি শিক্ষণীয় বিষয় আছে। এখানে অনেকেই, রাজশাহী শহরে অনেক সাংবাদিক আছে। আজকালকার মানে পত্রিকাও লাগে না, টিভি চ্যানেলও লাগে না, অনলাইনে মানে অলিখিত ইচ্ছা হলো রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি সাংবাদিক হবো, আমি করে ফেলতে পারি। এরকম সাংবাদিক আছে যারা কিছু জানেই না, অনেকই সাংবাদিক আছে। কিন্তু আমি চাই, আমি আপনাদের সঙ্গে একমত, অবশ্যই আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, তারা প্রশিক্ষণ নেবে এবং যথাযথ সুন্দর এবং সত্য যেন নিউজ করতে পারে, এই ধরনের সাংবাদিক যেন রাজশাহীতে তৈরি হয়, এই উদ্যোগটা আপনাদেরকে ভালো লেগেছে, আমি স্বাগত জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগবে আমরা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলুন, যখন বলুন, তারপরে প্রচার বিভাগের এখন দায়িত্বে আছে। এবং কলেজের কিন্তু আমাদের ছাত্র ভর্তি করতে যাবো। আমার ছেলে তোমার কথাটা অনেক আমাদের কাছে অনেক ইয়া লাগবে তরুণদের কাছে। উপস্থিত আমাদের আজকের প্রোগ্রামের আসলে অনেকে থাকার কথা ছিল। দুঃখ প্রকাশ করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সত্য কথা। আজকে আমাদের একটা মিথ্যা মামলার রায়ের ডেট ছিল, সেটা হচ্ছে সিদ্ধার্থ মার্ডার মিথ্যা মামলার যে রায়ের ডেট ছিল, সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাই সিগনেচার করি। একমাত্র মিনু ভাই অসুস্থতার কারণে মিনু ভাই উপস্থিত হতে পারেনি। আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, আমি জানি ওনার ডিসেন্ট্রি হয়েছে, উনি আসতে পারেনি সেই কারণেই। এবং বাবা মোহনপুর থেকে আমাদের বড় ভাই এখন শফিউল হক মিলন ভাই ওখানে প্রায় 300 লোক উপস্থিত, 300 লোক।
আমি আপনাকে কথা দিচ্ছি যে ওই লোকগুলো বিদায় হওয়ার সাথে সাথে উনি রওনা দিবেন, আমার সাথে তার কথা হয়েছে, উনি এখানে আসবেন। ওনারা যৌক্তিক কারণে আসতে পারেননি, Seriously? থাকলে হয়তো এখনকার এই ইভেন্টটা পূর্ণতা পাইতো, হয়তো পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন মহানগর জামাতের সেক্রেটারি জনাব মাজুদ্দিন মন্ডল ভাই, উপস্থিত সহকারী সেক্রেটারি এবং প্রচার মিডিয়া বিভাগের দায়িত্ব আছেন শাহাদত হোসেন ভাই। আমাদের এখানকার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনই নাই, মানে সবাই যাকে চেনে জানে, মিষ্টি মানুষ, ভালো মানুষ, পোশাক আশাক তারুণ্য চিরতরুণ। আমাদের সুইট ভাই আছে, নাদির ভাই আছে, আমাদের জুনু ভাই সহ যারা আছেন এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। মল্লিক ভাইয়ের একটা কথা আছে যে যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এই অনুষ্ঠান অর্থহীন। আসলে আল্লাহর এই জমিনে সততা, নিষ্ঠা, নৈতিকতা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত ঈদগুলো আসবে যাবে, তবে ঈদগুলো পূর্ণতা পাবে না। সেদিন পূর্ণতা পাবে যেদিন নৈতিক বাংলাদেশ, নৈতিক দুনিয়া গড়বো আমরা এবং গঠিত হবে সেদিন ইনশাআল্লাহ। সেদিনের অপেক্ষায় পূর্ণ ঈদের উদযাপন যেন করতে পারি, পূর্ণতা পাইতে পারি, সেটার অপেক্ষায় আমরা আছি। তারপরেও লেটে হলেও ঈদুল আজহা মুবারক আপনাদের জানাচ্ছি, ঈদ মুবারক। আর একটা কথা বলি, নজরুলের কথা। নজরুল বলছিলেন যে ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। এখন আমরা আল্লাহ নিয়ে তো কারো কোনো এখানে কন্ট্রাডিক্টরি থাকার কথা না, আল্লাহ আমাদের ক্ষমা করুক। আল্লাহ যদি জিন্দাবাদী হয় তাহলে হিংসা দূর হবে। আপনার বিপক্ষে, প্রেস ক্লাবের বিপক্ষে, আপনাদের বিপক্ষে যারা কথা বলছে তারা পতিত হবে, এবং যারা নতুন করে নিজেকে আবার এই নতুন বাংলাদেশের আবরণে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারা কুলস মুক্ত হয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। এবং নজরুলের ভাষায় এটাই সত্য যে যারা হিংসা এবং নিন্দা করবে তারা নিন্দাবাদ হবে, আর ভালো সত্য জয় হবে, জিন্দাবাদ হবে ইনশাআল্লাহ। এই বলে আগামী দিনে জাতির বিবেক হিসেবে আমাদের প্রেস ক্লাবের প্রত্যেকটা সাংবাদিকের পাশে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা থাকবো। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা ন্যায় নৈতিক কাজের সাথে, আপনাদের নীতি নৈতিকতা সম্পূর্ণ প্রত্যেকটা লেখনির সাথে এই রাজশাহী গড়ার জন্য রাজশাহীবাসীর প্রয়োজনে আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আমার আসসালামু আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছেন, আমাদের সুইট ভাই এক সময় রাজপথে, আমি যখন ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি, মিলন ভাই তখন মহানগরীর সভাপতি, তারপরে সুইট ভাইয়ের সভাপতি। দীর্ঘ সময় আমরা একসাথেই রাজশাহীর ময়দানে রাজনীতি করেছি। তো সবাইকে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে ৩৬শে জুলাইয়ের পূর্বে আমরা যে অবস্থায় ছিলাম, এই যে আপনারা যে কথাগুলো বললেন, আমরাও কিন্তু জুলুম নির্যাতনের একই কাতারে, বিশেষ করে ছাত্রদল, বিএনপি, শিবির, জামাত সবকিছু কিন্তু এক জায়গায় ছিল। জুলুম নির্যাতন একই অবস্থায় চলছে। এই যে আমরা এসেছি ঈদ 15 মিলনী, ঈদ 15 মিলনী আসলে আমাদের এই সন্ন্যাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্ন্যাটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম তাহলে আমাদের মাঝে এই বিভেদ হওয়ার কথা না। কারণ তার যে কথা আসলিম আল্লাহর কথা, উনি সারেন্ডার করেছেন। এই যে মুসলিম উম্মাহ বাংলাদেশের 95% মুসলমান থাকার পরেও আমাদের মাঝে যে বিভেদ, এই বিভেদ হওয়ার পেছনে যে মূল কারণ এটা কিন্তু আমরা জানি। ৩৬শে জুলাইয়ের পূর্বে আমরা রাজপথে আমাদের উপরে জুলুম নির্যাতন যেভাবে এসেছে, আমরা একই সাথে আমরা কারাগারে ছিলাম। রুট লেভেলে বিএনপির জনশক্তি, আমাদের জনশক্তি এক কাতারে আমরা এক জায়গায় ছিলাম। ওই যে একটা ঐক্য আছে, সেই ঐক্য থেকে আমরা বের হয়ে এসে আসলে তারা যে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে কি বসে আছে? শুধু তারা না, আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশকে তার ভারতের আধিপত্যবাদীদের কাছে নেওয়ার জন্য
সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এই বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটে গেল। এই ঘটনায় যদি আমরা সাংবাদিক বন্ধুগণ মানে ঐক্যবদ্ধ হয়ে মূল ঘটনাটাকে যদি আমরা তুলে ধরতে পারি, আজকে এইখানে বিএনপি জামাত এগুলাকে তারা ডিভাইডেড করার চেষ্টা করছে কেন? এই ভারত তাদের আধিপত্য এই বাংলাদেশে যেন আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে পারে, যার মাধ্যমেই হোক সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত তারা করে যাবে। এই জায়গাগুলোতে যদি আমরা সাংবাদিক বন্ধুগণ মূল ঘটনাগুলোকে তুলে ধরতে পারি, তাহলে আমাদের মাঝে যেন বিভেদ সৃষ্টি না। বাংলাদেশ একসময় 4 দলীয় ঐক্যজোট যেভাবে কাজ করেছে, এখন এই 4 দলীয় ঐক্যজোটের মাঝে কিন্তু ফাটল ধরানোর চেষ্টা তারা করছে। এই ফাটল যখন ধরাইতে পারবে তখন তারা সফল হবে। এই সফলতা যেন তারা অর্জন করতে না পারে, এই জন্য মানে 5ই আগস্টের পরে আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, যে কথাগুলো বললেন আমরা শুনলাম, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এখন নতুন রূপ ধারণ করে আবার তাদের সাথে মিশছে, এই জায়গাগুলোকেও আপনারা প্রকাশ করেন। যদি আপনারা প্রকাশ করতে পারেন, আপনি ডিসি বলেন, বিভাগীয় কমিশনার বলেন, পুলিশ কমিশনার বলেন, তারা সবকিছু কিন্তু জানে। ভাই যেটা বললেন যে তারা সবকিছু জানে, কিছুই করতে পারবে না। অতএব আপনারা যদি শক্ত হতে পারেন, আমরা আপনাদের পাশে আছি, সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ভাই বলেন। বসেই বলি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি। রাজশাহী প্রেস ক্লাব আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি রাজশাহী প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত আছেন যে আমাদের রাজশাহী মহানগরী সভাপতি শাহাদাত হুসাইন, আমাদের আবুল কালাম আজাদ শহীদ ভাই, তারুণ্যের প্রতীক ছোট ভাই অবশ্যই নাজুর ভাই, জসিমুদ্দিন সরকার এবং আমার চৌধুরী জাতির জাগতিক শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি জুলু ভাই, কয়েকবার আমাকে লিঙ্ক দিয়েছেন আজকের এই সময়টা নেওয়ার জন্য। তো আমারও অনেকগুলো কালকে অনেক রাত পর্যন্ত সভা ছিল, পরেও প্রোগ্রাম আছে, আগামীকালও প্রোগ্রাম আছে। আজকের দিনটাই ছিল, পরে আমি তো ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী প্রেস ক্লাব অনুষ্ঠানে। আমরা অনেকগুলো বক্তব্য শুনেছি, এটা তো স্বাভাবিক। প্রথম কথা জুলু ভাইটা দিয়ে শুরু করি। জুলু ভাই যেটা কষ্টের কথাগুলো বলেছেন, ক্ষোভের কথা বলেছেন, এটা আসলে এই ক্ষোভ আর কষ্ট এটা খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষের পক্ষ থেকে যখন ছোট্ট একটা আঘাত পায়, এই কষ্টগুলো সেখান থেকে আসে। আমি মনে করি এরকমই ব্যাপার, কারণ জুলু ভাই যাদের ব্যাপারে কষ্টটা প্রকাশ করেছে তারা আমাদের সবারই কাছে। আমাদের সুইফ বলেছেন যে আসলে অসুস্থ, প্রত্যেক কারণে আসতে পারছে, এটা আমাদের জানা নেই, হয়তো সুযোগ থাকলে আসতে। কারণ আমি মনে করি যে ক্ষোভ এবং কষ্ট ভালোবাসার জায়গা থেকে তৈরি হয়েছে। ভালোবাসার আমাদের প্রতি যারা সাংবাদিক আমাদের ভাই আছেন, তাদের এই ভালোবাসা আমাদের প্রতি আজীবন থাকবে, এটা আমরা আস্থা রাখি এবং বিশ্বাস করি। যে সমস্যাগুলোর কথা আসলে আসছে আমাদের এগুলো বাস্তবতা। আমরা আসলে এক থাকতে পারি। ৩৬ জুলাই যে চেতনায় গোটা দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশ,
আজকের এই জায়গায় এসে আসলে আমরা এক থাকতে পারছি। খুব ছোট্ট ছোট্ট ব্যক্তি স্বার্থ বা অন্য কিছুর কারণে আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখতে পারছি না, বা আমরা ব্যক্তি স্বার্থের জন্য নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিপক্ষ খুবই শক্ত, এবং তারা নিজেরাই শুধু শক্ত নয়, বরং তাদের যে পেছনের যে শক্তিগুলো সেগুলো শক্তিশালী। শুধু দেশীয় নয়, যারা পরাজিত হয়েছে, পরাজিত মানে সেই শক্তি, পেছনের শক্তিগুলো এখন তাদেরকে আবার তাদেরকে নিয়ে চক্র মানে করছে, তাদেরকে মোবিলাইজ করছে, তাদেরকে আবার বুস্ট আপ করছে, এবং যারা সবাই তো আর বাংলাদেশ থেকে হারিয়ে যায়, তাদের একটা বড় সংখ্যা বাংলাদেশে আছে এবং বিভিন্ন সেক্টরে আছে, পলিটিক্যাল সেক্টরেও আছে, তারপরে নন পলিটিক্যাল সেক্টরে আছে, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। আমরা কোনোভাবেই তাদেরকে তো মুক্ত করি নাই বা করতে পারি নাই বা পারছি না। তারা দেখেন, এটা আপনাদেরও জানা আছে যে আমরা যাদেরকে এর আগে বন্ধু রাষ্ট্র বলছি, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তারা আজকে তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, কাউকে কিনে নিচ্ছে বা কাউকে বিভিন্ন হুমকি ধামকি নানাভাবে তাদেরকে পরিবেশ একটা তৈরি করছে। আপনাদের কাছে এই মেসেজগুলো অবশ্যই আছে। আমি মনে করি তাদেরকে কিভাবে অর্গানাইজ করা হচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে যে বুস্ট আপ করা হচ্ছে, সেখানে হয়তো পলিটিক্যাল লিডাররাও থাকছে, সাংবাদিকরাও থাকছে, বিভিন্ন সামাজিক সংস্থার লোকজন থাকছে, নতুন করে নানা ষড়যন্ত্র আছে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা কিন্তু করতে হবে, তা না হলে সামনে আমাদের জন্য হয়তো এই 17 বছর যে বিপদ আমরা ঘাড়ে নিয়ে বইয়ে বেড়েছি, এর চেয়েও কঠিন বিপদ আমাদের সামনে হয়তো আসতেও পারে। এই বোধোদয় আমাদের রাজনীতিবিদদের হওয়া উচিত, আমাদের যারা সুশীল সমাজ আছে তাদের হওয়া উচিত, আমরা যারা সাংবাদিক আছি, যাদের বিবেক, তাদেরও থাকতে হবে। তা না হলে আমরা হয়তো যে রক্তের বিনিময়ে 36 জুলাইয়ের এই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ পেয়েছি, এইটা হয়তো ধরে রাখতে আমরা পারব। ষড়যন্ত্র চলমান এবং তাদের ষড়যন্ত্রগুলো শক্তিশালী। এর মোকাবেলায় নিজেদের মধ্যে ফাটল তৈরি করা, ঐক্য বা নষ্ট করা বা বিভেদ তৈরি করার কোনো সুযোগ নেই। যে কোনোভাবেই হোক আমাদেরকে এক জায়গায় এক থাকতে হবে। আমার ব্যক্তিগত চিন্তা, মতামত, আমার ব্যক্তিগত আমি যা চিন্তা করি বা যা চাই, এটা সবার সাথে নাও মিলতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, দেশের মানুষ কি চাই, 5ই আগস্টের মানে চেতনা কি বলে, সেই জায়গায় আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে ওই জায়গায় এক থাকার চিন্তা আমাদের করতে হবে। তাহলে হয়তোবা আমরা দেশটাকে যে চেতনার আলোকে আমরা ফ্যাসিস্ট মুক্ত করেছি সেই জায়গা ধারণ করতে পারবো, এবং দেশকে ইনশাল্লাহ আগামী নির্বাচন এবং তার পরবর্তী সরকার গঠন এবং দেশকে একটা গণতান্ত্রিক ধারায় আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। স্বপন যে কথাগুলো বলেছে যে আসলে অতীতে বিগত 17 বছরে আমাদের সোহেল মাহমুদ ভাই বলেছেন যে আমরা নানাভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছি, আমাদের উপরে জুলুম করা হয়েছে, সাংবাদিক অঙ্গনেও করা হয়েছে বা পলিটিক্যাল অঙ্গনে তো করা হয়েছে, এটা তো এবং আমার সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে যে সাগররুনির কথা বাদে দিলে, সাগররুনি আছে, এটা একটা বড় ইস্যু ছিল। তারপরে মাহমুদুর রহমান, আবুল হাসান, এইরকম জ্যেষ্ঠ সাংবাদিকরাও যখন নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, আমরা কিন্তু অনেকেই চুপ আছি, আমরা কথা বলি নাই, আমরা একসাথে চিৎকার দিয়ে উঠতে পারি না, নানা কারণেই পারি নাই, ভয়,
সংখ্যায় অথবা আরো অনেক কিছু, যা আবার আর একজন সাগররুনি হওয়ার মানে পথ হয়তো তৈরি হয়ে যাবে, এই কারণে আমরা করি। যাই হোক, এসব কারণেই কিন্তু তারা আরো বেশি সুযোগ পেয়েছে। তো আমরা সেই জায়গা থেকে আমরা বলবো না যে আমরা আজকে অমুক সাংবাদিক ও বিগত 17 বছর ধরে ফ্যাসিস্টদের সাথে ছিল, সকল সুযোগ সুবিধা নিয়েছে, অথবা এখন তাকে ডমিনেট করব, অথবা তাকে একেবারে কি বলে আমাদের উপরে যা করেছে আমরা এখন তাই করব। আমি আবার ওই জায়গায় যেতে চাই না, বরং আমরা পজিটিভলি কিভাবে তাদের জায়গাগুলো তাদেরকে তাদের মোকাবেলা করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য, তাদেরকে যে কৌশলগুলো আছে তাদের দুর্বল করার জন্য, সেগুলো অবশ্যই আমরা করতে পারি। এখনো যদি এরকম হয় যে তারাই সব বিজ্ঞাপন পাচ্ছে, তারাই সব সুযোগ সুবিধা পাচ্ছে, তারাই বিভিন্ন সরকারি দপ্তরের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছে, সেসব ক্ষেত্রে আমাদের সুযোগ আছে। অবশ্যই আমরা সেগুলো বলতে পারি বা আমরা এগুলোকে চাপ প্রয়োগ করতে পারি যে আপনারা এগুলো যে এখন নতুন প্রভাত সব পায় না, এখনো উত্তরা প্রতিদিন সব পাচ্ছে না, বা এখনো আমাদের বহু পত্রিকা যারা আমাদের ভাইরা কর্মরত আছে যে এখানে যারা, তারা অনেকেই ওইভাবে বিজ্ঞাপন পাচ্ছে না, কিন্তু ঠিকই তারা পাচ্ছে, তারা যোগাযোগ করে নিচ্ছে বা তারা পাচ্ছে, তাদেরকেই দেওয়া হচ্ছে। এইসব জায়গা কারেকশন করার সুযোগ আছে বা আমরা বলতে পারি, এগুলো আমরা বলবো, কারণ এগুলো হতে পারে 17 বছর ধরে যারা এই সুবিধাগুলো গ্রহণ করেছে, পরিবর্তিত পরিস্থিতিতেও তারাই এগুলো গ্রহণ করবে, যেটা সোহেল মাহমুদ হতে পারে। এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি সবশেষ কথা অনেক রাখি, সেটা হলো যে সাংবাদিক সংগঠনগুলো বা সংস্থাগুলো, আমি মনে করি যে মেজর যে কাজটা যারা সংবাদ কর্মী আছে তাদের স্বার্থ নিয়ে কাজ করে। এখানে একটা হলো যে সবাইকে বিভিন্ন কর্মে তাদেরকে প্রোভাইড করা একটা কাজ, যারা ফিনান্সিয়ালি ইনসলভেন্ট আছে তাদেরকে একটা সাপোর্টের ব্যবস্থা করা। ট্রেনিং এর ব্যাপারে বলেছে যে বিভিন্ন ভাবে যারা নিয়মিত যারা এখানে নতুন আছে অথবা নতুন আসতে চায় অথবা সামনের দিনের প্রয়োজন নতুন ভাবে তৈরি করতে হবে, এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা। এইটা কেউ কেউ স্পন্সর করতে পারে, কিন্তু প্রেস ক্লাবের একটা বড় দায়িত্ব আছে। আমি মনে করি যে সেই কাজগুলো যদি প্রেস ক্লাব নেয়, আমরা একটা বড় সাপোর্ট দিতে পারি। সেটা হতেই পারে যে আমরা পাশে থাকতে পারি, আমরা স্পন্সর করতে পারি, বা আমরা যে কোনো এই লজিস্টিক সাপোর্ট আমরা দিতে পারি, কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে প্রেস ক্লাব। অন্য জায়গায় কি হয় আমি জানি না, দলীয়ভাবে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়টা খুব আমার মনে হয় যে গুরুত্ব পাবে না, বা একটা পলিটিক্যাল দলের কোনো ব্যানারে সাংবাদিকরা প্রশিক্ষণ নেবে, এটা প্রেস ক্লাব বা সাংবাদিক সংস্থাগুলো যদি আয়োজন করে আমরা সেখানে সহযোগিতা করতে পারি। আর একটা হলো যে এই প্রেস ক্লাবের এই ভবন আমি মনে করি যে আমাদের সুবিধা আছে, যদি কেউ দখল করে থাকে সেটা এই রুমটা এটা প্রেস ক্লাবের জন্য খুবই বেমানান। আমার মনে হয় যে মানে উপরে সহই হল, আমরা যখন সিটি প্রেস ক্লাবে যাইতাম বা সিটি ভবনে, পুরনো সিটি ভবনে যাইতাম, সেখানে একসাথে অনেকগুলো মিডিয়ার অফিস থাকার কারণে আমাদের জন্য সুবিধা। আমরা কখনো হয়তো খাত্তা ভাই রুমে গেছি, জাহিদ ভাই রুমে গেছি, অথবা ওখানে এটিএন বাংলা ছোটন ভাই ছিল, তারপরে চ্যানেল 1 ছিল, এরপরে
এসএটিভি ছিল, পুরাতন ভবনে ছিল। ওপো ছিল, ওপোর অফিস ছিল। তো যার কারণে সেখানে গেলে একসাথে অনেকের সাথে দেখা হয়। সিটি প্রেস ক্লাবে সাহেববাজার দিয়ে যাচ্ছি বা নামাজ পড়ে বের হলাম, ব্যাস ওখানে মোটরসাইকেল স্ট্যান্ড করে দোতলায় উঠে গেছি। তো ওখানে সুবিধা হয়েছে যে ওখানে একটা হল রুম ছিল। হল রুম থাকার কারণে যে বসা বা ছোটখাটো মিটিং করা, প্রোগ্রাম করা, আমরা তো অনেক প্রোগ্রাম করছি ওখানে প্রেস ক্লাবে। এখন যেমন জাতীয় প্রেস ক্লাবে সব ধরনের ছোট ছোট সেমিনার, গোল টেবিল বৈঠক অথবা সাংবাদিক সম্মেলন আপনারা এখানে তো করার সুযোগ নেই। ওটা আবার সিটি প্রেস ক্লাবে ছিল, আমরা সাংবাদিক সম্মেলন করবো, একটা গোল জাতীয় ইস্যু নিয়ে একটা গোল টেবিল বৈঠক অথবা এই ধরনের যে কোনো প্রোগ্রাম করার সুযোগ ছিল। তো আমার রাজশাহী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে রাজশাহী প্রেস ক্লাবের এই সুযোগগুলো থাকা দরকার। ছোট্ট একটা কনফারেন্স রুম, তারপরে আরো কর্মকর্তাদের দু একজনের বসার একটা ব্যবস্থা, সাংবাদিক অন্যান্য সাংবাদিকরা এসেও যদি কোনো কারণে এখানে বসে কিছু সুবিধা নেওয়া, তাদের কিছু প্রফেশনাল কাজ করা, সেই সুবিধাগুলো কমন একটা প্লেস থাকা দরকার যেখানে সবাই সুবিধাটা নিতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানটাকে যদি ওইভাবে চিন্তা করা যায়, আর আমার মনে হয় যে নজরুল চাচা, নজরুল হুদা, আমি চাচাই বলি, যে আমার শ্বশুরের ভাই, সেই হিসাবে চাচা বলি, নাকি আমরা বলতে পারি, সুইট ভাইরা বলতে পারি, বা মিলন ভাই আছেন। এগুলো এখানে আমার মনে হয় যে পলিটিক্যাল কোনো পার্টির অফিস না হয়ে বরং এই ধরনের যদি কোনো স্পেস থাকে তাহলে সাংবাদিকদের উপযোগী কোনো সংস্থা বা সংগঠন এখানে থাকে, সে ব্যাপারে আমরা কথা বলতে পারি, আমার মনে হয় যে পার্টির অফিস করার মতো বহু জায়গা আছে, জায়গার অভাব নেই। আর পার্টি অফিস নজরুল চাচার ওটাই তো একটা পার্টি অফিস, আর কত লাগে? আর পার্টি অফিস করার জন্য কি এখানে মানে প্রেস ক্লাবে এসে মারামারি করতে হবে? এটা আমি মনে করি না। আমার মনে হয় যে এটা আপনাদেরকে বললে ওনারা বুঝবেন এবং এখানে এসে এইসব বিষয়গুলো আর আমি জানি না, আমি আজকেই শুনলাম, আজকে আমাকে বলছিল যে একটা গ্রুপ দিয়ে ডিসির কাছে স্মারকলিপি দিয়ে আসছে, কারা তারা খোঁজ নেওয়ার সুযোগ পাই। সাজুররা মানে সাজুর সহ যারা পলাতক ছিল বিতাড়িত, তারাই যে অভিযোগটা করেছে। যারা এতদিন আওয়ামী লীগ ছিল এখন তারা বর্তমানে আপনার বিএনপি সাজার চেষ্টা করছে, বিএনপি জামাত সাজার চেষ্টা করছে। এটা আমাদের জন্য দুঃখজনক। যাই হোক, এটা আমার মনে হয় যে তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা এই প্রতিষ্ঠান তাদের কাছ থেকে মুক্ত করছি। এইটা মুক্ত করার পিছনে এখন যারা এই প্রেস ক্লাবের কর্ণধার আছেন বা কর্মকর্তা আছেন, তারা যে শুধু তারাই কাজটা করেছে তা নয়, তাদের পিছনে একটা বড় শক্তি অবশ্য ছিল। তো আমি মনে করি যে সেই শক্তি সরে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই জুলু ভাই, সেই শক্তি এখনো আছে। আপনি প্রয়োজন হলেই সেই শক্তি ব্যবহার করতে পারবেন যখনই প্রয়োজন হয়। যারা এই প্রেস ক্লাব আপনার দখলমুক্ত করেছে বা ফ্যাসিস্ট মুক্ত করেছে, তারা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ, এবং যে কোনো ঝড় ঝাপটা প্রতিরোধে তারা আপনাদেরকে রিয়াল হয়ে আপনাদেরকে নিরাপত্তা দেবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের